সংসদের প্রথম অধিবেশনকাল স্পিকার ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি। বিরোধী দলের গঠনমূলক ভূমিকা প্রত্যাশা। ডেপুটি স্পিকার নিয়ে সরকারের প্রস্তাব আপাতত নাকচ জামায়াতের। বর্তমান রাষ্ট্রপতি সংসদের ভাষণের অধিকার নেই বললেন বিরোধী দলের উপনেতা। নাহিদ রানা ও তানজিদ তামিমের নৈপুণ্যে পাকিস্তানকে ৮ উইকেটে উড়িয়ে দিল স্বাগতিক বাংলাদেশ। সিরিজে ১-০ এগিয়ে টাইগাররা। এবং ১২তম দিনে গড়ালো ইরান ইসরায়েল যুদ্ধ। হরমুজ প্রণালীতে ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত ৩টি বাণিজ্যিক জাহাজ। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো সংবাদের সঙ্গে আছি আমি জাভেদ কারদার। ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার ডেপুটি স্পিকারের নির্বাচনের ভার সংসদ নেতার উপর ছেড়েছেন বিএনপির সংসদ সদস্যরা। সকালে সংসদ ভবনে সরকারি দলের বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাষ্ট্রপতি স্পিকার ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন। এদিকে এক সংবাদ সম্মেলনে চিফ হুইপ নুরুল ইসলাম বলেন, সংসদ নেতার ভাষণের মধ্য দিয়ে শুরু হবে অধিবেশন। রীতি অনুযায়ী বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি। মফিউর রহমানের রিপোর্ট। অধিবেশনের জন্য প্রস্তুত জাতীয় সংসদ। বৃহস্পতিবার সকাল ১১টায় বসবে প্রথম অধিবেশন। এ উপলক্ষে বৈঠক করেন সরকার দলের সংসদ সদস্যরা। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদ সদস্যদের আচরণ সহ বেশ কিছু বিষয়ে দিক নির্দেশনা দেন তিনি। সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হন সরকারি দলের সিনিয়র সদস্যরা। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অধিবেশনে জুলাই শহীদের আকাঙ্ক্ষা সহ সনদে সম্মত হওয়া বিষয়ে আলোচনা হবে। প্রথম অধিবেশনে আসবে বেশ কিছু যুগান্তকারী সিদ্ধান্ত। অধিবেশন বসুক, তারপরে জনপ্রত্যাশা নিয়ে আমরা কথা বলবো এবং শহীদের আকাঙ্ক্ষা পূরণের জন্য আমরা কথা বলবো এবং সমস্ত কিছু জুলাই জাতীয় সনদে যা কিছু আমরা সম্মত হয়েছে সবকিছু আমরা ধারণ করবো ইনশাআল্লাহ। এদিকে এক সংবাদ সম্মেলনে জাতীয় সংসদের চিফ হুইপ বলেন, স্পিকারের চেয়ার খালি রেখে অধিবেশন শুরু হবে। সংসদ নেতা একজন সভাপতির নাম প্রস্তাব করবেন। এরপর স্পিকার ডেপুটি স্পিকার নির্বাচিত করা হবে। পুরনো স্পিকার নাই, ডেপুটি স্পিকার নাই, আমরা সংসদে একটা খালি চেয়ার দিয়ে শুরু করব। একজন কোরআন তেলাওয়াত করবেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সংসদ নেতা তিনি ঘোষণা করবেন এই সভার সভাপতিত্ব করার জন্য। স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচনের ক্ষেত্রে আমরা সংসদ নেতাকে দায়িত্ব দিয়েছি, সিদ্ধান্তটা তিনিই দেবেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার চেয়ে প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু এ বিষয়ে তারা কোনো সাড়া দেয়নি। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত উদারতা দেখিয়ে তিনি এই প্রস্তাবটা দিয়েছিলেন। তো এই ব্যাপারে আমরা এখনো পজিটিভ কোনো রেসপন্স পাইনি। রেসপন্স পেলে সেই অনুযায়ী ব্যবস্থা করব। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। ডেপুটি স্পিকারের বিষয়ে সরকারের প্রস্তাব আপাতত নাকচ করল জামাতে ইসলামী। সংসদ ভবনে ১১ দলের সংসদীয় বৈঠক শেষে দলটির নেতারা বলেন, জুলাই সনদের প্রশ্নটি আগে নিষ্পত্তি হতে হবে, তারপরেই ডেপুটি স্পিকারের পদ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেবে জামাত সহ ১১ দল। এদিকে সংসদের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বক্তব্য দেওয়ার অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় উপনেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আরও জানাচ্ছেন শামীমুজ্জামান চৌধুরী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম অধিবেশন বসছে বৃহস্পতিবার। আগের দিন সংসদ ভবনে যান জামাত, এনসিপি সহ বিরোধী দলীয় সংসদ সদস্যরা। বিরোধী দলের সভাকক্ষে বৈঠকে বসেন তারা। সভাপতিত্ব করেন জামাত আমির এবং বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। পরে জামাত নেতারা বলেন, অধিবেশনে ডেপুটি স্পিকারের বিষয়ে আলোচনা হয়েছে। বিরোধী দল এই পদটি এখনই নিতে চায় না, কারণ ডেপুটি স্পিকারের বিষয়টি জুলাই চার্টারের সঙ্গে সংশ্লিষ্ট। এই প্রসঙ্গ এখনই প্রাসঙ্গিক নয়। সেশন শুরু হবে, জুলাই চার্টার নিয়ে আলোচনা হবে, সংস্কার নিয়ে আলোচনা হবে, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনা হবে। লিডার অব দি অপোজিশন উইল ডিসাইড। আমাদের পার্লামেন্টারি মেম্বার জামাতের নায়েবে আমির এবং বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, অধিবেশনে এই রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই। আমরা মনে করি রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নাই। স্বৈরাচারের দোসর বিএনপি কেন যে তাকে দিয়ে সব ভাষণ দেওয়াচ্ছে এটা আমাদের কাছে পরিষ্কার নয়। তো এই বিষয়ে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি, সেটা আপনারা কালকে জানবেন। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জানান, সংসদ অধিবেশনে তাদের ভূমিকা কি হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আগামীকালকের স্পিকার নির্বাচন হওয়ার কথা,
ডেপুটি স্পিকার নির্বাচন হওয়ার কথা, এই বিষয়গুলো আলোচনা হয়েছে। সেখানে আমাদের ভূমিকা কি থাকবে। সংবিধান সংস্কার পরিষদ শপথ যেহেতু আমরা নিয়েছি, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে সরকারি দল নেয়নি, আমাদের একটা দাবি আছে যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া এবং এই সংসদটাকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কার্যকর করা। সংসদকে জনগণের জন্য কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন বিরোধী দলের নেতারা। আগামীকালকে ভূমিকা কি থাকবে এই বিষয়গুলো নিয়ে শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীকে সচেতনতা ও পরিচ্ছন্নতার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সচেতন হলে ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়া থেকে নিজেদেরকে রক্ষা করা সম্ভব। জানান, ডেঙ্গু থেকে রক্ষা পাওয়ার জন্য আগে থেকেই সকল প্রতিকারমূলক পদক্ষেপ গ্রহণ করা জরুরি। বুধবার দেশবাসীর উদ্দেশ্যে একটি বিশেষ বার্তায় এই আহ্বান জানান সরকার প্রধান। পাশাপাশি জনগণকে সঙ্গে নিয়ে প্রতি সপ্তাহে শনিবার নিজ নিজ বসতবাড়ি এবং আশেপাশের এলাকা পরিচ্ছন্নতার অভিযান পরিচালনা করতে সংসদ সদস্য সহ সর্বস্তরের জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া ৬ নির্বাচনী এলাকার ০ আসনের উপনির্বাচন এবং শেরপুর ৩ আসনের নির্বাচনে গণভোট থাকছে না। বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশনে একথা জানান ইসি সচিব আক্তার আহমেদ। তিনি জানান, নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে ৮ দিন আনসার সদস্য মোতায়েন থাকবে। জাতীয় নির্বাচন যেটা 12ই ফেব্রুয়ারি হয়েছে, সেই সময় যে ডিপ্লয়মেন্ট প্ল্যান ছিল, সেই প্ল্যানের আওতায় আমরা এই কাজগুলো আগাবো। ইলেকট্রাল ইনকোয়ারি কমিটি এবং তারা এবং আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসরা মাঠে কাজ করছেন। এখনো পর্যন্ত আমরা কোনো রকমের কোনো খারাপ বা মানে বিরক্তিকর বা আপত্তিকর কোনো তথ্য পাইনি। বাংলাদেশ পাকিস্তান সিরিজ প্রসঙ্গ। প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। এই জয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল টাইগাররা। মিরপুরে টসে হেরে ব্যাট করতে নেমে নাহিদ রানার বোলিং তোপে ১১৪ রানেই অল আউট হয় পাকিস্তান। জবাবে তানজিদ তামিমের অপরাজিত ৬৭ রানের সুবাদে জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ। ম্যাচ সেরা নাহিদ রানা। এই জয়ে টাইগারদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজু আলাউদ্দিনের রিপোর্ট। কয়েক মাসের বিরতির পর ওয়ানডেতে ফিরেই বাজিমাত করল বাংলাদেশ। নিজেদের ওয়ানডে ইতিহাসে পাকিস্তানকে সর্বনিম্ন রানে অল আউট করার পর ব্যাটিংয়েও রীতিমতো তাণ্ডব চালিয়েছেন টাইগার ব্যাটাররা। তানজিদ হাসান তামিমের অপরাজিত 50-তে ৮ উইকেটের বড় জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। এ জয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল টাইগাররা। Yes, I hopeful if we play well, definitely we are confident at this moment. But still we have 2 matches more. Definitely very important the next match. মিরপুর শেরবাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নাহিদ রানার অগ্নিঝরা বোলিং বিধ্বস্ত হয় পাকিস্তানের ব্যাটিং লাইন আপ। একাই শুরুর ৫ উইকেট নিয়ে সফরকারীদের রানের গতি থামিয়ে দেন এই টাইগার পেসার। এরপর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ আরও চাপ বাড়ান। টানা ৩ উইকেট তুলে নেন তিনি। শেষ ২ উইকেট ভাগাভাগি করে নেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন ফাহিম আশরাফ। জবাবে দলীয় ২৭ রানে শাহিন শাহ আফ্রিদির বলে আউট হন সাইফ হাসান। এরপর নাজমুল হোসেন শান্ত ২৭ ও তানজিদ হাসান তামিম অপরাজিত ৬৭ রানের সুবাদে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন নাহিদ রানা। শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুদল। রাজু আলাউদ্দিন, মোহনা সংবাদ। এবার অন্যান্য খবর। বিএনপি সরকারের আমলে সব ধর্মের মানুষ নিরাপদে বসবাস করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানি। বলেন, কোনো ধর্মের মানুষের উপর কেউ হস্তক্ষেপ করতে পারবে না। বিকেলে রাজধানীর ভাসানটেকে ইফতার পূর্ব মতবিনিময়ে তিনি জানান, ভূমিহীনদের পুনর্বাসনের পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে প্রতিবন্ধীদের জন্য জায়গা বরাদ্দ দেওয়া হবে। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির।
পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এলাকাবাসীকে নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে ভাসানটেক থানা বিএনপি। এতে যোগ দেন সরকার প্রধানের সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানি। এই সময় ভাঙাচুরা রাস্তাঘাট সহ গ্যাস, পানি ও ধর্মীয় উপাসনালয়ের নানা সমস্যা তুলে ধরেন ভাসানটেকবাসী। বিল দিচ্ছি কিন্তু বাসায় গ্যাসের চুলা জ্বালাইতে পারি না আমরা। ভাসানটেক যখন পুনর্বাসিত হবে, আমার প্রতিবন্ধীরা যাতে কোনো প্রকারে বাদ না পড়ে। আমি টান দিলে ময়লার দুর্গন্ধ আসে, প্রস্রাবের দুর্গন্ধ আসে, আর এই পানি খাওয়ার উপযোগী না। চাঁদাবাজি সন্ত্রাসের মূল উৎপাদনে সরকারের জিরো টলারেন্স নীতি কার্যকরী হয়। উত্থাপিত সমস্যাগুলো প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের আশ্বাস দেন আব্দুর রহমান সানি। আমরা আসছি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, আমি কথা শুনে যাব, সমাধান উনি করবে। কারোর উপাসনালয় কারোর হাত দেওয়ার কোনো অধিকার নাই। এটা মসজিদ হোক, মন্দির হোক, পেগোডা হোক, যার যার জায়গা যেভাবে আছে সেভাবে থাকবে। যদি কোনো সমস্যা থাকে এর সমাধান হবে। প্রতিবন্ধীদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে জায়গা বরাদ্দ দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, লাইন থাকার পরও গ্যাস না পাওয়া এবং বিলের বিষয়টি বিবেচনা করা হবে। গ্যাস চালাচ্ছেন না, যাতে বিল দাম যাতে না দেওয়া হয়, এটা উনি অলরেডি উদ্যোগ গ্রহণ করেছেন, এটা অলরেডি বলে দিয়েছেন। তারপরেও আমি আপনার এই মেসেজটা পৌঁছে দিব, যাতে পরবর্তীতে আপনার বিলটা যাতে আর না নেওয়া হয়। যখন আপনাদের এখানকার এলাকা ডেভেলপমেন্ট হবে, ওনাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে ওনাদেরকে বরাদ্দ দেওয়া হবে ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব বলেন, এলাকার কর্মস্থলে মায়েদের জন্য চাইল্ড কেয়ার থাকবে। পানি সমস্যা সমাধানের বিষয়েও গুরুত্ব দেন তিনি। যে ইনফরমেশনগুলো পেয়েছি, আমরা এই ইনফরমেশনগুলো মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সরকারের বিরুদ্ধে করব। পরে দেশ ও জনগণের কল্যাণের পাশাপাশি মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। 12তম দিনে গড়ালো ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে প্রায় 10,000 বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে প্রাণহানি ঘটেছে 1300-রও বেশি সাধারণ মানুষের। পাল্টা হামলা চালাচ্ছে ইরানও, যার প্রভাব পড়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। বেড়েছে জ্বালানি তেলের দাম। এদিকে মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 3টি বাণিজ্যিক জাহাজ। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। যুদ্ধ শুরুর পর থেকে ইরানে প্রায় 10,000 বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে 1300-এর বেশি সাধারণ মানুষ নিহত হয়েছে। জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ অভিযোগ করেছেন, ইচ্ছাকৃতভাবে বাড়িঘর ও স্বাস্থ্যসেবা কেন্দ্র সহ বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরান। হামলার লক্ষ্যবস্তু ছিল তেল আবিব, হাইফা ও পশ্চিম জেরুজালেম সহ ইসরায়েলের বিভিন্ন এলাকা এবং ইরাকের এরবিল, বাহরাইন ও মানামায় অবস্থিত মার্কিন ঘাঁটি। যুদ্ধের পর থেকে 140 জন মার্কিন সেনা আহত এবং 7 জন নিহত হয়েছে। যুদ্ধের সরাসরি প্রভাব পড়েছে মধ্যপ্রাচ্যেও। সৌদি আরব জানিয়েছে, ইরানের ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একাধিক হামলা প্রতিহত করেছে তারা। কাতার জানিয়েছে, দেশটির দিকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, মঙ্গলবার 26টি ড্রোন ভূপাতিত করেছে তারা। কুয়েতে একটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে অন্তত 2টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তবে কুয়েত এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। কাতার মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রকে আলোচনায় ফেরার অনুরোধ করেছে। সংযুক্ত আরব আমিরাতে অন্যতম বৃহত্তম তেল শোধনাগার রুয়াইসে ড্রোন হামলার পর স্থাপনাটির কার্যক্রম বন্ধ রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে, জ্বালানি ডিপোতে হামলার পর ধোঁয়া ও মেঘ মিশে ব্ল্যাক রেইন নামে দূষিত বৃষ্টিপাত হতে পারে, যা স্বাস্থ্য ঝুঁকি বাড়াতে পারে। মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত 3টি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি জাহাজে আগুন ধরে যায়, সেখান থেকে ঘন ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা যায়। এদিকে যুদ্ধে আহত হওয়ার খবর ছড়ালেও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি পুরোপুরি সুস্থ ও নিরাপদে রয়েছেন বলে দাবি করেছে ইরান। ঐশী আলম,
মোহনা সংবাদ। জ্বালানি তেলের সংকটে আসন্ন ঈদ উল ফিতরে ঘরমুখী মানুষের যাতায়াতে বড় ধরনের শঙ্কা ও উদ্বেগ তৈরি হয়েছে। অনেক পেট্রোল পাম্পে দীর্ঘ সারি এবং সীমিত জ্বালানি বিক্রির অভিযোগ পাওয়া গেছে, যা দূরপাল্লার বাস এবং ব্যক্তিগত যানবাহনের ঈদযাত্রাকে বিঘ্নিত করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে পাম্প মালিকরা বলছেন তেল সরবরাহে কোনো সংকট হবে না, অতিরিক্ত চাহিদার কারণেই ভিন্ন পরিস্থিতি তৈরি হয়েছে। নাজমুল ইসলামের প্রতিবেদন। মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে দেশের জ্বালানি তেলের বাজারে সৃষ্ট অস্থিরতা এখনও কাটেনি। রাজধানীর বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পের সামনে যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। কেউ ফজরের নামাজের পরেই লাইনে দাঁড়িয়েছেন, কেউ সেহরি শেষ করে তেলের আশায় পাম্পে ভিড় করছেন। ভোগান্তি দূর করার জন্য সরকারের কিছু পদক্ষেপ নেওয়া উচিত, না হলে জনগণ অনেক বিপদে পড়ে যাবে আর গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যাবে। ভাই, আমরা যারা দিন মজুর সারাদিন খাইটা খাই, হেরা তেল পাই মুনা আইলে বইয়া থাকবো, যখন 2টা বাজে যদি হ্যান তেল ভরা নেই, তাহলে আমি একটা টিপ মানুষ কখন। সরকার বলে যে তেলের অভাব নাই, চিটাগাঙে তেলের গাড়ি আই মানে কি করে জাহাজ, তেলের জাহাজ আইয়ে চিটাগাং ভরে গেছে, কিন্তু ঢাকা শহর তেলের ভ্যান হয় নাই। 10 লিটার তেলে কয় কিলো গাড়ি চলে? অথচ টিভিতে হেডলাইনে দেখি এ দেশে জ্বালানি তেলের কোনো সংকট নাই। এদিকে আসন্ন ঈদ উল ফিতর ঘিরে বাস চালকদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ ও শঙ্কা। তাদের অভিযোগ, প্রয়োজনের তুলনায় অর্ধেক পরিমাণ জ্বালানি তেলও পাওয়া যাচ্ছে না। এর ফলে ঈদযাত্রায় যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হওয়ার শঙ্কা করছেন তারা। 30 লিটার 20 লিটারের বেশি কেউ তেল দিতে পারছে না, কোনো পাম্পেই দেয় না। দীর্ঘ লাইন ধরে থাকা লাগে, 2 ঘন্টা 3 ঘন্টা থাকার পরে 20 লিটার তেল দেয়। গাবতলী আপ ডাউন করে আমার গাড়ি তেল খায় 70-75, আমার পাম্পে গেলে তেল দেয় 30 লিটার সর্বোচ্চ। পাম্পে যদি তেল বেশি যায়, ওরা বলে ওদের কিছু টাকা পয়সা দিলে ওরা আমাদের মনে করেন যে তেল দিবে, তাছাড়া 20টার উপর পাম্পে তেল দেয় না। সমস্যা হবে না? আপনি যদি মনে করেন যে দূরপাল্লার যে গাড়িগুলি বা যে গাড়িগুলি আপনার লংয়ে চলতেছে, তারা চলবে কিভাবে করে? আপনার তেল যদি লাগে 100টা, আপনার যদি 30টা, কিভাবে করবে কভার করবেন? দূরপাল্লার যাত্রায় নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তার মুখে পড়তে হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন অনেকেই। যদি রাস্তায় তেলের সংকট হয়ে যায় তাহলে তো যাওয়ার সমস্যা হবে, এই জন্য আমি একটু আশঙ্কায় আছি যে তেল শেষ হয়ে যাবে কিনা বা পাওয়া যাবে কিনা, এটা একটা সমস্যা। আশঙ্কা করছি যে যদি তেল না থাকে তাহলে বাড়ি পৌঁছাবো কিভাবে, আসলে তো একটু আশঙ্কা বোধ করছি আমরা। পাম্প মালিকদের দাবি, জ্বালানি তেলের পর্যাপ্ত সরবরাহ রয়েছে, তবে হঠাৎ করে চাহিদা বেড়ে যাওয়ায় অনেক স্থানে তৈরি হয়েছে কৃত্রিম সংকট। ঈদের তেলের চাহিদা বাড়বো, সেক্ষেত্রে সরকার যদি আমাদেরকে ওই পরিমাণ দিতে পারে, আমরা ওইভাবে সার্ভ করব। তেলের কোনো ঘাটতি নাই আর কি, তেল সরকারের কাছে যথেষ্ট আছে, আমাদের যা দিচ্ছে আমরা তাই সেল করতেছি। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। ঈদযাত্রায় লক্কর গাড়ি রাস্তায় নামতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ সরওয়ার। দুপুরে রাজধানীর মোয়াখালী বাস টার্মিনালে আয়োজিত এক অনুষ্ঠানে এমন হুঁশিয়ারি দেন তিনি। রাজধানীর নিরাপত্তা এবং যানজট কমানোর ক্ষেত্রে ব্যাপক প্রস্তুতির কথা জানান ডিএমপি কমিশনার। যত্রতত্র যাত্রী ওঠানামার বিষয়ে পুলিশ কঠোর অবস্থানে থাকবে জানিয়ে তিনি বলেন, এবার টার্মিনাল সহ বিভিন্ন পয়েন্টে থাকছে মোবাইল কোর্ট। আর ঈদযাত্রায় সড়ক পরিস্থিতি পর্যবেক্ষণে কমিটি গঠনের কথা জানিয়েছে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। শুধু সাম্প্রতিক অভিযোগের বিষয় নয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমে অন্য কোনো অনিয়মের ঘটনা রয়েছে কিনা তা খতিয়ে দেখতে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। কারোর বিরুদ্ধে অনৈতিক কাজের প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এদিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় মেনন কামরুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ 30 মার্চ নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। মুদাসির আলীর প্রতিবেদন। 24-এর গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা এবিএম ফজলে করিম চৌধুরীকে জামিন পাইয়ে দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক সাবেক প্রসিকিউটরের কোটি টাকা চাওয়ার বিষয়টি নিয়ে বেশ সরগরম দেশের আইনাঙ্গন। এ নিয়ে যেন তোপের মুখে পড়েছে প্রসিকিউশন টিম। তবে অপরাধ খতিয়ে দেখতে শেষমেশ গঠন করা হয়েছে 5 সদস্যের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি। বুধবার বিষয়টি নিশ্চিত করে এর লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কথা বলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। শুধু সাম্প্রতিক বিষয় নয়, আরও কোনো অসঙ্গতি আছে কিনা প্রসিকিউশনে সেটিও খতিয়ে দেখবে এই কমিটি। এই ট্রাইব্যুনালে আরও যদি কোনো অভিযোগ থেকে থাকে, এই সমস্ত কিছু বিষয়ে
আমরা একটা বিস্তারিত তথ্য উদ্ঘাটন করবার জন্য আমরা 5 সদস্য বিশিষ্ট একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করেছি। অনৈতিক কাজে কারোর সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। প্রসিকিউশন টিমের কোনো সদস্য বা সংশ্লিষ্ট কোনো ব্যক্তিবর্গ যদি কোনো অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকেন তাহলে তাদের বিরুদ্ধে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে আমরা যথাযথ আইনগত ব্যবস্থা নেব। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 24 গণ অভ্যুত্থানে ওয়ার্কার্স পার্টির নেতা রাশেদ খান মেনন এবং আওয়ামী লীগ নেতা কামরুল ইসলামের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার অভিযোগ গঠনের বিষয়ে আসামি পক্ষের শুনানি হয়। শুনানি করেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী। প্রসিকিউশনের তোলা 3 অভিযোগে কোনো যথোপযুক্ত প্রমাণ নেই দাবি করে আসামিদের মামলা থেকে অব্যাহতি চাওয়া হয়। প্রসিকিউশন ঘটনার একটি দিক দেখিয়েছেন, একটি দিক তাও মন গড়া চিত্র তারা তুলে ধরেছেন। এর প্রেক্ষিতে আমরা এই 2 জন আসামিকে এই মামলা থেকে অব্যাহতির জন্য আবেদন করেছি। 14 দলের সভায় কারফিউয়ের বিষয়ে মেনন কামরুল তাগিদ দিলেও আন্দোলনকারীদের দেখামাত্রই গুলি, এরকম কোনো বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলে দাবি আসামি পক্ষের আইনজীবীর। গণভবনে তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একটি বৈঠকে মিলিত হয়েছিলেন, যার পরবর্তীতে কারফিউর আদেশ জারি করা হয়। সেই বৈঠকে মানুষকে গুলি করে হত্যার মতো কোনো নির্দেশ সেখানে দেওয়া হয়নি। শুনানি শেষে মেনন কামরুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের জন্য 30 মার্চ দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। মাননীয় ট্রাইব্যুনাল আগামী 30 মার্চ এই বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করেছেন। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর যমুনা ফিউচার পার্কে উদ্বোধন করা হলো দেশের জনপ্রিয় ফুটওয়্যার ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যারের নতুন আউটলেট। এতে উপস্থিত ছিলেন স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা। নতুন এই আউটলেটে আধুনিক ডিজাইন, আরামদায়ক পরিবেশ এবং উন্নত সেবার সমন্বয় করা হয়েছে। এখানে গ্রাহকরা সহজেই দেশি ও আন্তর্জাতিক মানের বিভিন্ন ধরনের ফুটওয়্যার সংগ্রহ করতে পারবেন। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, গ্রাহকদের চাহিদা ও আধুনিক ফ্যাশন ট্রেন্ডকে গুরুত্ব দিয়ে স্টেপ ফুটওয়্যার ভবিষ্যতেও মানসম্মত পণ্য ও সেবা নিশ্চিত করতে কাজ করে যাবে। খেলার খবর, ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবশেষ নির্বাচনে ব্যাপক অনিয়ম, কারচুপি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে স্বাধীন তদন্তের জন্য 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এই কমিটিকে আগামী 15 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বুধবার জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্ম সচিব মোহাম্মদ সুলাইমান খান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে 2025 সালের নির্বাচনে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের সম্মতিতে একটি 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সংসদের প্রথম অধিবেশন কাল। স্পিকার, ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি। বিরোধী দলের গঠনমূলক ভূমিকা প্রত্যাশা। ডেপুটি স্পিকার নিয়ে সরকারের প্রস্তাব আপাতত নাকচ জামাতের। বর্তমান রাষ্ট্রপতির সংসদে ভাষণের অধিকার নেই বললেন বিরোধী দলের উপনেতা। নাহিদ রানা ও তানজিদ তামিমের নৈপুণ্যে পাকিস্তানকে 8 উইকেটে উড়িয়ে দিল স্বাগতিক বাংলাদেশ। সিরিজে 1-0 এগিয়ে টাইগাররা। এবং 12তম দিনে গড়ালো ইরান ইসরায়েল যুদ্ধ। হরমুজ প্রণালীতে ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত 3টি বাণিজ্যিক জাহাজ। এই ছিল মোহনা সংবাদে। আমাদের পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।